আমাদের আজকের টপিকটা হচ্ছে এস্টিমেশন অফ এ রুফ ট্রাস। ট্রাস কি জিনিস সেটা তোমরা অলরেডি জানো। ট্রাস সম্পর্কে তোমরা অলরেডি পড়ে আসছো মেকানিক্সে বা এসএমই পড়ে আসছো। তো ট্রাস হচ্ছে এমন একটা স্ট্রাকচার যেখানে অ্যাকচুয়ালি আমাদেরকে কিছু ট্রায়াঙ্গেল ফর্ম করতে হয়। এটা স্টিল স্ট্রাকচার হতে পারে, হতে পারে উডেন স্ট্রাকচারও হতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কংক্রিটের স্ট্রাকচারও হতে পারে। তবে নর্মালি আমরা ইউজুয়ালি যেটা দেখি সেটা হচ্ছে স্টিল স্ট্রাকচার। তোমরা বিভিন্ন ব্রিজ দেখছো, যেমন আমাদের দেশে পাবনাতে আছে হার্ডিঞ্জ ব্রিজ আছে। এটা হচ্ছে একটা ট্রাস ব্রিজ। তো ট্রাসের যে ডিজাইন সেটা কি তোমরা করছো? তোমাকে ট্রাস ডিজাইন বা ট্রাসের রিঅ্যাকশন ক্যালকুলেশন এগুলো করছো? জি স্যার, স্যার অনেক আগে ছিল। অনেক আগে না, মানে তোমরা বিএসসি তেই করছো, তো এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে না। ট্রাস নেক্সট সেমিস্টারেও তোমরা ট্রাস করবা, দ্যাট মিনস হচ্ছে এই রুফ ট্রাসের যে ডিজাইন, এখানে আমরা শুধুমাত্র এস্টিমেশন দেখব, বাট রুফ ট্রাসের যে ডিজাইন সেটা তোমরা 3-1 পড়বা, C3-1 কোর্সে। তো আজকে আমরা যেটা দেখব যে আমাদের এখানে একটা বিল্ডিং এর, তোমরা যদি খেয়াল করে দেখো যে বিভিন্ন বড় বড় ওয়ার্কশপ বা ইন্ডাস্ট্রিতে দেখবো যে ওখানে অনেক বড় বড় ওয়ার্কশপের জন্য বড় স্পেস দরকার হয়, সেখানে হেডরুমটা অনেক বেশি হয়। নর্মাল রেসিডেন্সিয়াল বিল্ডিং এ যদি দেখো একটা ফ্লোরের যে হাইট সেটা নর্মালি 10 ফিট, খুব বেশি হলে 11 ফিট হয়, বাট একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু হেডরুমটা অনেক বেশি হয়। তো দেখবা যে অনেক সময় ইন্ডাস্ট্রিতে উপরে হচ্ছে টিনের শিটিং রুফিং করা থাকে, আর নিচে এর ধরনের কিছু ট্রাস থাকে, এগুলোকে বলা হয় রুফ ট্রাস। এর উপরে রুফিং ম্যাটেরিয়াল দিয়ে শিটিং করা হয়। তো এই যে ট্রাসগুলো আছে, এই ট্রাসগুলোর এস্টিমেশন করতে হবে আমাকে। তো ট্রাস আমরা আশেপাশে সব জায়গায়, মানে এই বিল্ডিং গুলো তো দেখি, প্লাস ব্রিজে দেখতে পাই, প্লাস আমাদের যে টাওয়ার গুলো আছে, আমাদের টেলিফোন টাওয়ার বা ইলেকট্রিকের যে টাওয়ার গুলো, এই টাওয়ার গুলো ট্রাস দিয়ে তৈরি। তো যেটা মেইনলি করা হয় যে স্টিলের যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলোকে কানেক্ট করা হয়, সেটা ওয়েল্ডিং এর মাধ্যমে বা বোল্ডিং এর মাধ্যমে কানেক্ট করে ট্রায়াঙ্গেল ফর্ম করা হয়, এবং সেখান থেকেই আমরা ট্রাসটা পাই। তো এগুলো হচ্ছে কিছু সিম্পল ট্রাস কি হয়, বেসিক জিনিসপত্র। ট্রাসের কিছু অ্যাজাম্পশন আসে, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো। ফ্রিকশনলেস পিন জয়েন্ট হয়, জয়েন্টে লোড আসে, এগুলো আমাদের এখন জানার দরকার নেই। মেইনলি হচ্ছে যেটা, যে বিভিন্ন ধরনের ট্রাসের যে কতটুকু মেম্বার লাগবে, দ্যাট মিনস ধরো যে বিভিন্ন ধরনের মেম্বার থাকে ট্রাসে, এই মেম্বারগুলো আমাকে জানতে হবে কোন মেম্বারটার নাম কি। এই মেম্বারগুলোর নির্দিষ্ট একটা নাম থাকে, যেমন ধরো যে আমরা রিইনফোর্সমেন্ট যখন ইউজ করেছি কংক্রিটের ভেতরে, সেখানে 3 নাম্বার বার 4 নাম্বার বার ইউজ করেছি। তেমনি ভাবে এখানে যেই সেকশনগুলো ইউজ করব, বিভিন্ন ধরনের সেকশন আছে মেম্বারের সেকশন, যেমন সি সেকশন, অ্যাঙ্গেল সেকশন, ডাব্লিউ সেকশন, এগুলো তোমাদের কিছু হয়তো শুনে আসছো তোমরা। এই সেকশনগুলোরও কিন্তু নির্দিষ্ট প্রপার্টি আছে। হ্যাঁ, কত মানে আমরা আগে যেরকম নাম্বার দিয়ে বা মিলিমিটার দিয়ে মানে ডায়ামিটার বুঝাইছি রিইনফোর্সমেন্টের, এখানে ঠিক তেমনি ভাবে এদেরও কিছু সিগনিফিকেন্স আছে, সেগুলোকে আমরা ডিনোট করি, ইন্টিগ্রেশন আছে। তো কোন মেম্বারটা মানে কত সাইজের মেম্বারটা আমরা ইউজ করব, সেটার উপর ডিপেন্ড করে সেই সাইজের মেম্বার কতটুকু লাগবে সেটাই আমাকে এস্টিমেট করতে হবে আজকে। তো এখানে দেখো বিভিন্ন ধরনের ট্রাস দেওয়া আছে, কিছু কমন ট্রাস, প্যাড ট্রাস, ব্রাউজিং ব্রাউস্টিং ট্রাস, এরকম আরো বিভিন্ন ধরনের ট্রাস আছে। ফিং ট্রাস, প্যাড ট্রাস, এরকম আরো অনেক ধরনের ট্রাস আছে। ফ্যাং ট্রাস, ওয়ারেন ট্রাস, হো ট্রাস, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের ট্রাস আছে, বিভিন্ন ধরনের ট্রাসের নাম আছে আলাদা। তো বিভিন্ন ধরনের ট্রাস থেকে আমার যেটা মেইনলি করতে হবে, ধরো যে এখানে এই মেম্বারটা আছে, এই মেম্বারটার লেন্থ কত আমি যদি জানি, সেই মেম্বারের ইউনিট ওয়েট যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে এই মেম্বার কতটুকু ওয়েটের লাগবে সেটা আমি পেয়ে যাবো। তো ট্রাসের ক্যালকুলেশন খুবই ইজি ক্যালকুলেশন। তোমরা অলরেডি হচ্ছে ট্রাসের যে ক্যালকুলেশন গুলো করে আসছো, সেখানে সম্ভবত হচ্ছে ট্রাসের তোমার রিঅ্যাকশন ক্যালকুলেশন করে আসছো। 3-1 উঠলে তখন তোমরা ট্রাসের মেম্বারগুলো ডিজাইন যখন করবা, তখন মেম্বারের কতটুকু লেন্থ হবে সবকিছুই বের করবা। তো এখানে আমরা মেইনলি যেটা দেখব, প্রথমে কিছু আমাদেরকে টার্ম জানতে হবে, সেই টার্মগুলোর সাথে পরিচিত হতে হবে। তো নাম্বার 1-এ আছে হচ্ছে বে। এটাকে একটা কুঁড়ে ঘরের সাথে তুমি চিন্তা করো, যে কুঁড়ে ঘরের দুই দুই এই সাইডে চালা আছে, ওই সাইডেও চালা আছে, ঠিক আছে, এই সাইডেও চালা আছে, এই সাইডেও চালা আছে। তো এইটুকু অংশ হচ্ছে একটা ট্রাস, ঠিক আছে, এইটুকু হচ্ছে একটা ট্রাস।
এদিকে আরো আছে। তো এই যে ট্রাসটা, এই ট্রাসটা এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে, দুইটা ট্রাস। তাহলে রুফ ট্রাস একই ট্রাস দুইটা আছে। এখন এই যে দুইটা ট্রাসের মধ্যবর্তী যে ডিসটেন্সটা, এটাকে বলতেছি আমরা বে। আর একটা ট্রাস তার দুই ইন্ডে দুটো সাপোর্ট থাকবে, ধরো এদিকে একটা সাপোর্ট আছে, এদিকে ধরো একটা সাপোর্ট আছে। এই সাপোর্ট টু সাপোর্ট যে ডিসটেন্সটা, এটাকে বলতেছি আমরা স্প্যান। তাহলে একই ট্রাসের দুই ইন্ডে দুইটা সাপোর্ট আছে, এই দুইটা সাপোর্টের মাঝে যে ডিসটেন্স, এটাকে বলতেছি স্প্যান। আর একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের মধ্যবর্তী যে ডিসটেন্স, এটাকে বলতেছি বে, বে ডিসটেন্স। আর একটা ট্রাসের যে হাইট, এটাকে বলতেছি আমরা রাইস। তার মানে এর যে সাপোর্ট আর এর যে অ্যাপেক্স, এর মধ্যবর্তী যে ভার্টিক্যাল হাইট, এটাকে বলতেছি আমরা রাইস। আর আমরা একটা রেশিও জানি, সেটা হচ্ছে পিচ। এই পিচটা হচ্ছে স্প্যান রেশিও অফ দ্য রাইজ টু স্প্যান। তো স্প্যান আর রাইজের যে রেশিও, এটাকে বলতেছি আমরা পিচ। তো কোন একটা জায়গায় যদি পিচ বলা থাকে 4, তার মানে স্প্যান যতটুকু তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে রাইজ। আচ্ছা, নেক্সট আছে কোন মেম্বারটাকে আমরা কি নামে ডাকি, সেটা দেখো। টপ কর্ড। টপ কর্ড মানে হচ্ছে এই টপে যে মেম্বারগুলো আছে, এগুলোকে বলা হয় টপ কর্ড, ট্রাসের টপে। আর বটমে যে মেম্বারগুলো আছে, সেগুলোকে বলা হয় বটম কর্ড। তো এখানে টপ কর্ড কয়টা আছে খেয়াল করে দেখো। টপ কর্ড আছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এই প্রত্যেকটা হচ্ছে একটা করে জয়েন্ট। ঠিক আছে, এই জয়েন্টের মাঝখানে যেগুলো আছে, সেগুলো একটা করে মেম্বার। তাহলে টপ কর্ড আছে 6টা। আবার বটম যদি খেয়াল করি, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই 6টা হচ্ছে বটম কর্ড। আর যেই মেম্বারগুলো ভার্টিক্যালি আছে, টপ টু বটম ভার্টিক্যালি আছে, যা বা ভার্টিক্যালি যেই মেম্বারগুলো টপ কর্ড এবং বটম কর্ডকে কানেক্ট করছে, এই মেম্বারগুলোকে বলা হয় ভার্টিক্যালস। আর যেই মেম্বারগুলো ইনক্লাইন্ড আছে, সেই মেম্বারগুলোকে বলা হয় ডায়াগোনালস বা ওয়েব মেম্বার। ডায়াগোনালস বা ওয়েব মেম্বার। তো আমরা এই জিনিসগুলোর এস্টিমেট করতে হবে যে কয়টা ভার্টিক্যালস লাগবে, ভার্টিক্যালসের লেন্থ কত, কতগুলো বটম কর্ড লাগবে, তার লেন্থ কত হবে, এই জিনিসগুলো আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ট্রাসের বিভিন্ন মেম্বার গেল। এছাড়াও আরো কিছু মেম্বার আছে, সেটা যদি আমি এখানে ফার্স্টে দেখাই, খেয়াল করে দেখো। এই সাইডে একটা ট্রাস আছে, আর এই সাইডে আরেকটা ট্রাস আছে, দুই সাইডের দুটো ট্রাস আছে। এই দুইটা ট্রাসের মধ্যে কানেক্টিং কিছু মেম্বার আছে। সেই মেম্বারগুলো কি দেখো, এখানে খেয়াল করে দেখো। এইটা টপ কর্ড থেকে এটার যে অ্যাপেক্স, একটা ট্রাসের অ্যাপেক্স থেকে আরেকটা ট্রাসের অ্যাপেক্স পর্যন্ত একটা লাইন চলে গেছে। এভাবে টপ কর্ডের যে জয়েন্টগুলো আছে, এখানে একটা জয়েন্ট, এখানে একটা জয়েন্ট, আর এখানে একটা জয়েন্ট, আবার এখানে একটা জয়েন্ট আছে, এখানে একটা জয়েন্ট আছে। এই টপ কর্ডের জয়েন্টগুলো থেকে অপর পাশের যে ট্রাসটা আছে, ওই ট্রাসের টপ কর্ডের জয়েন্টে এই যে লাইনগুলো চলে গেছে, এই লাইনগুলোকে বলা হয় পার্লিং। দুইটা ট্রাসের টপ কর্ড টু টপ কর্ড কানেক্টিং যে লাইনগুলো, এগুলোকে বলা হচ্ছে পার্লিং। বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে কয়টা পার্লিং আছে বলো তো এই ট্রাসের জন্য? কেউ বলতে পারবা? স্যার 6টা। তুমি বলতেছো 6টা, তো দেখি কয়টা আছে। আর কেউ কিছু বলবা? 7টা। আচ্ছা, আমরা দেখি কয়টা আছে। 1টা, 2টা, 3টা, এই বরাবর একটা থাকবে যেটা দেখতে পাচ্ছি না, 4টা, আর এই বরাবর একটা থাকবে, 5টা। এখানে 5টা পার্লিং আছে। এখানে 5টা পার্লিং আছে। টপ কর্ডের যে জয়েন্ট গুলো, একটা জয়েন্ট, দুইটা জয়েন্ট, 3টা জয়েন্ট, 4টা জয়েন্ট, এই 5টা জয়েন্ট। এই 5টা জয়েন্ট থেকে অপর যে ট্রাসটা আছে, সেই ট্রাসের 5টা জয়েন্টে 5টা পার্লিং থাকবে। বুঝতে পারছো? স্যার এটা আমরা জয়েন্ট হিসাবে মানে জয়েন্ট হিসাবে হিসাব করব না জিনিসটা? হ্যাঁ, জয়েন্টেই তো।
এই যে এই জয়েন্টে একটা থাকবে, এই জয়েন্টে একটা থাকবে, এই জয়েন্টে একটা থাকবে, এই জয়েন্টে একটা থাকবে, এই জয়েন্টে একটা থাকবে। ট্রাসটা তো পয়েন্ট স্যার করবে। মানে স্যাগ রডের সাথে তো জয়েন করে আছে স্যার, ওইভাবে হিসাব করবো না 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 নাকি? না না, এই টোটালটা একটা, আমি কি বলতেছি, একটা ট্রাস থেকে আরেকটা ট্রাস পর্যন্ত যে মেম্বারটা আছে এই মেম্বারটা একটা পারলিন। আচ্ছা স্যার। এটা একটা পারলিন। আচ্ছা, পারলিনের পরে বাকিগুলো দেখি। এই পারলিন তার মানে দেখো খেয়াল করে, ধরো যে একটা ট্রাস আর একটা ট্রাস দুটার মধ্যে যে ডিস্টেন্স বে, এই বেটা হচ্ছে অনেক লম্বা বে। হ্যাঁ, ধরো 50 ফিট, এটা হচ্ছে বে হচ্ছে 50 ফিট ধরো। তো আমরা যদি নর্মালি চিন্তা করি যে দুইটা ইলেকট্রিক পোলের মধ্যে একটা ওয়্যারকে যদি তুমি ঝুলায় রাখো, তাহলে কি হবে, তার মধ্যে তার যে সেলফ ওয়েট আছে প্লাস টেম্পারেচার এফেক্টের কারণে কিছু স্যাগিং হবে। ঠিক একই হবে এই যে মেম্বারগুলো আছে, এই মেম্বারগুলো কিন্তু অনেক যে মোটা হ্যাভি তা না। এই মেম্বারগুলোকে যখন এই 50 ফিট ধরে তুমি দিয়ে রাখবা, তখন কিন্তু এর মাঝেও কিন্তু স্যাগিং হবে। তার মানে এই মেম্বারগুলো স্যাগিং হয়ে যাওয়ার একটা চান্স আছে। ফার্স্টে ধরো মেম্বারটা এরকম হয়ে গেল, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড সে স্যাগ করতে পারে। 50 ফিট যদি অনেক বড় বে হয় সেক্ষেত্রে এরকম হতে পারে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, যাতে এই এর স্টিফনেসটা বাড়ে, ঠিক আছে, এর যাতে স্টিফনেস বাড়ে, এই জন্য এর মাঝে কিছু সাপোর্ট হিসেবে আমাকে কিছু মেম্বার দিতে হবে। তাহলে খেয়াল করে দেখো, ধরো যে একটা এটা হচ্ছে একটা পার্লিন। এখন এটাতে যদি কোনো সাপোর্ট না থাকে, তাহলে এই সাইডে একটা সাপোর্ট আছে, একটা ট্রাস, এখানে একটা সাপোর্ট ট্রাস আছে, মানে এখানে একটা ধরো ট্রাসের একটা জয়েন্ট আছে, এখানে ট্রাসের একটা জয়েন্ট আছে, এর মাঝে কোনো সাপোর্ট নাই। তো সে এরকম বেন স্যাক করে যেতে পারে। স্যাক যাতে না হয় এজন্য এর মাঝে কিছু সাপোর্ট দিতে হবে। মাঝে যদি আমি একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর পর সাপোর্ট দেই, তাহলে সে আর তার আর স্যাগিং হবে না। তো এই যে সাপোর্টটা দিচ্ছি, এই সাপোর্টটাকেই বলতেছি আমরা স্যাগ রড। সাপোর্ট হিসেবে আমরা এখানে স্যাগ রড দিই, আমরা এই পার্লিনের পারপেন্ডিকুলার ডিরেকশনে স্যাগ রড দিব। এখন এই স্যাগ রড একটা হতে পারে, দুইটা হতে পারে, অনেকগুলো হতে পারে। এখানে আমরা দেখাইছি যে একদম মিডিলে আমরা একটা স্যাগ রড দিই। স্যাগ রডটা হচ্ছে নর্মাল একটা রিইনফোর্সমেন্ট, আমরা যেই রিইনফোর্সমেন্ট গুলো কংক্রিটের জন্য পরে আসছি, ঠিক এরকমই একটা রিইনফোর্সমেন্ট এখানে স্যাগ রড হিসেবে প্রোভাইড করা হয়। তো এই স্যাগ রড ডিপেন্ড করতেছে বেটা কত ডিস্টেন্স আছে। যখন ডিজাইন করা হয় তখন স্যাগ রড কত ডিস্টেন্স পর পর স্যাগ রড লাগতেছে আর টোটাল কতটুকু ডিস্টেন্স আছে সেই অনুযায়ী স্যাগ রড প্রোভাইড করা হয়। একটা হতে পারে, দুইটা হতে পারে, ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। এখানে আমরা একটা দিচ্ছি, হতে পারে যে এখানে একটা স্যাগ রড আছে, এখানে একটা স্যাগ রড আছে, হ্যাঁ, এরকম তিনটা স্যাগ রড থাকতে পারে। এটা ড্রয়িং এর উপর ডিপেন্ড, দেখে সেটাকে আমাকে এস্টিমেট করতে হবে। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা, খেয়াল করে দেখো, এই যে ক্রস করে আমরা দিছি দুইটা লাইন, এই লাইনগুলোকে বলা হয় টপ কর্ড ব্রেসিং। টপ কর্ড ব্রেসিং, টপ কর্ডের ব্রেসিং মানে কি, একটা ট্রাসের টপ কর্ড আর আরেকটা ট্রাসের টপ কর্ডের মাঝে আড়াআড়ি ভাবে যেই মেম্বারগুলো প্রোভাইড করা হয় এগুলোকে বলা হচ্ছে টপ কর্ড ব্রেসিং। টপ কর্ড ব্রেসিংটা মূলত দেওয়া হয় এই স্ট্রাকচারের স্টিফনেস বাড়ানোর জন্য। তো টপে যেহেতু আছে সেগুলোকে বলা হয় টপ কর্ড ব্রেসিং। তো টপ কর্ড ব্রেসিং আমরা এখানে টোটালটার উপরে একটা টপ কর্ড ব্রেসিং দেখতেছি। এমন হতে পারে যে আমরা এখানে একটা টপ কর্ড, এরকম একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, আলাদাভাবে প্রত্যেকটা এই রেক্ট্যাঙ্গেলের মাঝে আলাদা আলাদা ব্রেসিং থাকতে পারে। এখানে আমি টোটালটা মিলে একটা ব্রেসিং দিছি, কিন্তু হতে পারে যে এটা আলাদা আলাদা ব্রেসিং আছে, ঠিক আছে। তো এটা ড্রয়িং দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কয়টা ব্রেসিং অ্যাকচুয়ালি সেখানে আছে। তুমি কি আমার কথা বুঝতে পারছো তোমরা? ব্রেসিং এর ব্যাপারটা কি বুঝতে পারছো? স্যার একটু একটু আবার বলবেন যে টপ কোড বেসিংটা কেন দিই আমরা? টপ কট ব্রেসিংটা প্রোভাইড করা হয় যাতে করে স্ট্রাকচারের যে স্টিফনেস এটা আরো বৃদ্ধি পায়, এই জন্য টপ কট ব্রেসিংটা প্রোভাইড করা হয়। তো টপ কট ব্রেসিং না থাকলে যেটা হতে পারে যে স্ট্রাকচারটা কোনো একটা দিকে সোয়ে হয়ে যেতে পারে। যেমন একটা টল বিল্ডিং এর কথা চিন্তা করো, একটা বিল্ডিং আছে, অনেক লম্বা একটা বিল্ডিং, এসে উইন্ডের এই ফোর্স আছে, আট ত্বকের ফোর্স আছে, ল্যাটারাল ফোর্স যেগুলো, এই ফোর্সের কারণে এটা কিন্তু কিছুটা বেন্ড করে যেতে পারে। এই যে যতটুকু বেন্ড করতেছে এটাকে বলতেছে আমরা সোয়ে, কিছুটা ডিসপ্লেসমেন্ট হয় সাইডে। তো এই যে ট্রাসটা আছে, এই ট্রাসের যে স্ট্রাকচারটা এটাও কিন্তু সোয়ে হতে পারে, এর উপরে কিন্তু উইন্ডের ইফেক্ট আসতেছে। তো যাতে করে সোয়েটা না হয়, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে ধরো এখানে একটা ট্রাস আছে, এখানে একটা ট্রাস আছে, এই দুইটা ট্রাসকে আমরা
এভাবে জয়েন্ট করে দিছি পার্লিন দিয়ে। এখন সাইড থেকে যদি কোনো লোড আসে তাহলে কিন্তু এটা কিছুটা সোয়ে হয়ে যাবে। হ্যাঁ, সোয়ে হয়ে যাবে, সোয়ে হয়ে সে এইটুকু অংশ সে সোয়ে হয়ে যাবে, ধরো এটা হচ্ছে ডেল্টা। কিন্তু আমি যদি এখানে ব্রেসিং করে দিই তাহলে কিন্তু সে আর সোয়ে হতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। তো এইটাই হচ্ছে আমাদের যে ল্যাটারাল লোডের জন্য স্টিফনেসটা বাড়ায় দিচ্ছে। তা এখন এই যে ধরো এই যে রেক্ট্যাঙ্গেলটা আছে, টোটাল রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা একটা ব্রেসিং দেখতে পাচ্ছি। মানে ধরো এই রেক্ট্যাঙ্গেলটা আমি এখানে ড্র করলাম, মাঝখানে আছে স্যাগ রড, আর এখানে দুইটা পার্লিন আছে, ধরো এখানে একটা পার্লিন, এখানে একটা পার্লিন। ঠিক আছে, আমরা টোটালটাতে একটা দেখাইছি এখানে। এমন হতে পারে যে এইটুকু অংশে একটা আছে, প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মাঝে আলাদা আলাদা আছে। এটা ডিপেন্ড করতেছে ডিজাইনে কেমন আছে। ঠিক আছে, এরকম হতে পারে। স্যার প্রত্যেকটা রেক্ট্যাঙ্গেলের মাঝে যে আলাদা আলাদা ব্রেসিং আর ফুল রেক্ট্যাঙ্গেলের মাঝে যে ব্রেসিং, দুইটার স্টিফনেস কি স্যার একই থাকবে? না, এক থাকবে না। এটা ডিপেন্ড করতেছে যে ডিজাইনটা আমার কত, ডিজাইন করে দেখতে হবে যে আমার কেমন লাগতেছে, কোথায় দিতে হবে কোথায় দিতে হবে না। তোমাদের এখানে যে কাজটা হচ্ছে যে ড্রয়িং দেখে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কয়টা ব্রেসিং আছে। বুঝতে পারছো? জি স্যার। এখানে তোমার ব্রেসিং কোথায় দিব না দিব এটা তোমার জানার দরকার নেই, এটা তোমরা 3-1 এ গেলেই দেখতে পারবা। এমন হতে পারে যে এখানে এরকম ব্রেসিং থাকতে পারে, এটা ডিপেন্ড করতেছে ডিজাইনের উপর। তো তোমাকে মানে কাজ হবে যে এখানে ব্রেসিং আছে কয়টা, দুইটা, এখানে ব্রেসিং আছে চারটা। ঠিক আছে, এভাবে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, এখানে বেসিং আসলে কয়টা আছে যদি আমরা হিসাব করতে যাই, দেখো এখানে আছে একটা, এখানে আছে দুইটা, এক সাইডে দুইটা আছে, রুফের আর একটা সাইডও আছে, ওই সাইডে আরো দুইটা আছে সিমেট্রিক। তার মানে এখানে টোটাল বেসিং আছে চারটা। আচ্ছা, তাহলে টপ কোট ব্রেসিং গেল। নেক্সট আমাদের আরো কিছু ব্রেসিং আছে। এখানে দেখো টপ কোট ব্রেসিংটা প্রোভাইড করা হয়েছে এই দুইটা এখানে, এটা হচ্ছে টপ কোট ব্রেসিং। এটা কিন্তু এই অ্যাপেক্স থেকে অ্যাড করা হয় নাই, নিচে থেকে অ্যাড করা হয়েছে। মানে ধরো যে এরকম এরকম ভাবে প্রোভাইড করা হয়েছে। তো এটা যেরকম প্রোভাইড করা হয়েছে ড্রয়িং এ যেরকম থাকবে সেরকমই তোমাকে এস্টিমেট করতে হবে। আচ্ছা, এছাড়াও আরো কিছু ব্রেসিং আছে, খেয়াল করে দেখো। এই যে বটম যে জয়েন্টগুলো আছে, এই প্রত্যেকটা বটম জয়েন্ট থেকে অপর একটা ট্রাসের প্রত্যেকটা বটম জয়েন্ট পর্যন্ত কিছু মেম্বার আছে। এই মেম্বারগুলোকে বলা হয় বটম কর্ড ব্রেসিং। ঠিক আছে, এই মেম্বারগুলোকে বলা হয় বটম কর্ড ব্রেসিং। তো এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা জয়েন্ট আছে। 7টা জয়েন্ট থেকে 7টা বটম কর্ড ব্রেসিং আছে। এবং এই বটম কর্ড ব্রেসিং এর ডিসটেন্সটা কতটুকু, দুইটা ট্রাসের মধ্যে যে ডিসটেন্স, দ্যাট মিন্স বে ডিসটেন্সের সমান। এগুলোকে বলা হচ্ছে বটম কর্ড ব্রেসিং। এই পার্লিনে যেরকম আমরা স্যাগিং দেখছি, বটম কর্ড ব্রেসিংও কিন্তু স্যাগিং হতে পারে, কারণ বটম কর্ড ব্রেসিংও কিন্তু ওই বে ডিসটেন্সের সমানই ডিসটেন্স, অনেক বড় লেন্থ হয় সাধারণত। তো সেই জন্য এই বটম কর্ড ব্রেসিং গুলোকে সাপোর্ট করার জন্য মাঝে এখানে দেখো একটা লাইন, একটা মেম্বার দেওয়া হয়েছে। এটা একটা হতে পারে, দুইটা হতে পারে, স্যাগ রডের মতোই কয়েকটা মেম্বার হতে পারে। সেটাকে বলতেছি বটম কর্ড টাই। তাহলে বটম কর্ড ব্রেসিংও দেখলাম, টপ কর্ড ব্রেসিংও দেখলাম। বটম কর্ড ব্রেসিং কিন্তু আড়াআড়ি ভাবে যুক্ত করব না, আমরা প্যারালালি যুক্ত করব। আচ্ছা, এখন একটা ট্রাসের অ্যাপেক্স আর আরেকটা ট্রাসের মিডলে যে সেন্টার লাইন বা বটমে যে সেন্টার জয়েন্ট সেটা, আর এখানে অ্যাপেক্স আর একটা সেন্টার এই দুটোকে আড়াআড়ি ভাবে যুক্ত করে দেওয়া হয়েছে। এগুলোকে বলতেছি আমরা ভার্টিক্যাল ব্রেসিং। বুঝতে পারছো? স্যার এটা একটু আবার বলবেন? এই ট্রাসের অ্যাপেক্স আর আরেকটা ট্রাসের বটমের একদম মিড পয়েন্টটাকে যুক্ত করে দিতে একটা লাইন দিয়ে, এই লাইন দিয়ে। আবার এইটার অ্যাপেক্স আর এটার বটমের মিড পয়েন্ট এগুলোকে কানেক্ট করে দিছি। এখানে আমরা 3D ফিগার দেখতেছি। এই যে দুইটা লাইন দেখতে পাচ্ছি, এই দুটোকে বলা হয় ভার্টিক্যাল ব্রেসিং। এই ব্রেসিং দুইটা কিন্তু ভার্টিক্যাল প্লেনে আছে, এই জন্য বলা হয় ভার্টিক্যাল ব্রেসিং। আমরা যদি এই সাইড থেকে দেখি,
তাহলে এরকম দেখতে পারবো। এই হাইটটা হচ্ছে ট্রাসের যে হাইট, এই হাইটটা, এটা হচ্ছে রাইজ। আর এই যে ডিস্টেন্স, এটা হচ্ছে দুইটা ট্রাসের মধ্যে যে ডিস্টেন্স বে। তাহলে এখানে একটা ট্রাস আছে, এখানে একটা ট্রাস আছে, এই ট্রাসের অ্যাপেক্স আর এই ট্রাসের মিডিলের বটমের মিডল পয়েন্টটা কানেক্ট করে দিচ্ছি। তাহলে এটা একটা ভার্টিক্যাল ব্রেসিং, আবার একই হবে এটা একটা ভার্টিক্যাল ব্রেসিং, তাহলে দুইটা ভার্টিক্যাল ব্রেসিং আছে। স্যার এটা যে বটমে যে মিডল পয়েন্ট হতে হবে এমন কোনো কথা আছে নাকি, মানে যে কোনো পয়েন্টই বটমে যে কোনো পয়েন্টই আমার নরমালি হচ্ছে বটমের মিডল পয়েন্টেই প্রোভাইড করা হয়, কারণ যে আদারওয়াইজ হচ্ছে এটা ভার্টিক্যালি থাকবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি, জি স্যার বুঝতে পেরেছি। আদারওয়াইজ কিন্তু সেটা ইনক্লাইন্ড হয়ে যাবে। আমি অ্যাপেক্সের সাথে অন্য কোনো পয়েন্ট যদি কানেক্ট করি সেটা ইনক্লাইন্ড হয়ে যাবে, ভার্টিক্যাল থাকবে না। আচ্ছা, তো তাহলে আমরা কয়েক ধরনের ব্রেসিং দেখলাম: বটম কর্ড ব্রেসিং, টপ কর্ড ব্রেসিং, ভার্টিক্যাল ব্রেসিং। এই 3 ধরনের ব্রেসিং দেখলাম, আর বাকি যে মেম্বারগুলো সেগুলো দেখলাম। স্যাগ রড দেখলাম, বটম কর্ড টাই দেখলাম। এখন এই মেম্বারগুলোই আমাকে এস্টিমেট করতে হবে। ট্রাসে মূলত এই মেম্বারগুলোই থাকে, তো সেই মেম্বারগুলোই আমাকে এস্টিমেট করতে হবে। তো আমাদের এখানে একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এতক্ষণ যে ট্রাসটা দেখছিলাম ওরকমই একটা ট্রাস দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ট্রাসের স্প্যান হচ্ছে 40 ফিট, তার মানে এই সাপোর্ট থেকে এই সাপোর্ট পর্যন্ত টোটালটা হচ্ছে 40 ফিট। স্প্যান টু রাইজ রেশিও হচ্ছে, দ্যাট মিন্স পিচ হচ্ছে 4:1, তার মানে হচ্ছে স্প্যান যদি 40 হয় তাহলে রাইজ হবে তার 4 ভাগের 1 ভাগ, মানে 10। বে ডিস্টেন্স হচ্ছে 25, মানে এখানে আমরা সাইড থেকে একটা ট্রাস দেখতে পাচ্ছি, বাট বে ডিস্টেন্স হচ্ছে 25, তো 25 ফিট ডিস্টেন্সে আমাদের স্ক্রিনের পারপেন্ডিকুলার, মানে এই ট্রাসের পেছনে 25 ফিট পেছনে আরো একটা ট্রাস আছে। দুইটা ট্রাসের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে 25। এর এক্সপোজারটা দরকার নাই, এক্সপোজারটা মেইনলি তোমাদের হচ্ছে ডিজাইনের জন্য দরকার হয়। এটা হচ্ছে একটা উইন্ডের ডিজাইন যখন করা হয় একটা স্ট্রাকচারে, তখন এক্সপোজার ক্যাটাগরি সিলেক্ট করা হয় A B C। এটা তোমরা যখন আরসিসি পড়বা, আরসিসি ডিজাইন পড়বা, তখন এই জিনিসগুলো আরসিসি না, স্ট্রাকচারে যখন উইন্ড লোডের জন্য ডিজাইন পড়বা, তখন তুমি দেখবা যে এক্সপোজার ক্যাটাগরি A B C আছে। আর এখানে বলা হচ্ছে যে এই ট্রাস ইজ সাপোর্টেড অন ব্রিক ওয়াল অফ হাইট 12 ফিট। এই 12 ফিট উপরে ব্রিক ওয়ালের উপরে ট্রাসটা প্রোভাইড করা আছে। তো অ্যাকচুয়ালি এই 12 ফিটের সাথে আমাদের ট্রাসের এস্টিমেশনের কোনো সম্পর্ক নাই। তো আমাকে যেটা করতে হবে, মেইন অবজেক্টিভটা হচ্ছে, ধরো যে এইটা একটা টপ কট, এরকম কয়টা টপ কট আছে কোয়ান্টিটি আমার জানতে হবে, একটা টপ কটের লেন্থ কত সেটা জানতে হবে, তাহলে টোটাল টপ কটের লেন্থ আমরা পেয়ে যাব। তাহলে প্রত্যেক ধরনের মেম্বারের জন্য কয়টা মেম্বার আছে এবং প্রত্যেকটা মেম্বারের লেন্থ কত সেটা জানলে টোটাল লেন্থ জানতে পারবো। এই টোটাল লেন্থকে যদি আমরা ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা ওই মেম্বারের টোটাল ওয়েট পাবো। তো বাজারে আমরা যেরকম হচ্ছে রিইনফোর্সমেন্ট ওয়েট হিসেবে কিনি, ঠিক তেমনি ভাবে এই যে মেম্বারগুলো এগুলো ওয়েট হিসেবেই কেনা হয়। তো তোমাদের এখানে একটা চার্ট দেওয়া আছে। এখানে আমরা যে এই ট্রাসের ক্ষেত্রে, এই কোশ্চেনের ক্ষেত্রে এই ট্রাসে যে মেম্বারগুলো আমরা ইউজ করেছি, কোথায় কোন মেম্বারটা ইউজ করছি সেটা বলা আছে। টপ কোডের ক্ষেত্রে আমরা এই মেম্বার ইউজ করেছি, বটমের ক্ষেত্রে কোনটা ইউজ করছি সেটা দেওয়া আছে। স্যাগ রডের ক্ষেত্রে আমরা নর্মাল যে রিইনফোর্সমেন্ট ইউজ করি আমরা 3 নাম্বার বার, সেই 3 নাম্বার বার প্রোভাইড করা হয়েছে। আর পার্লিনের ক্ষেত্রে আমরা সি সেকশন ইউজ করছি, আর বাকিগুলো এল সেকশন ইউজ করছি বা অ্যাঙ্গেল সেকশন। অ্যাঙ্গেল সেকশনটা হচ্ছে এরকম, যেটাকে আমরা অ্যাঙ্গেল সেকশন এবং সিম্বল যখন লিখি তখন হচ্ছে এল দিয়ে ডিনোট করি, কারণ কি এটা এল এর মতো। এই ধরনের সেকশন তোমরা দেখছো স্টিলের সেকশন? দেখার কথা, এটা খুবই কমন একটা সেকশন। তোমরা আশেপাশে যদি খেয়াল করে দেখো, তোমরা যদি রিক্সার দিকে খেয়াল করে দেখো, রিক্সাতে কিন্তু এই ধরনের অ্যাঙ্গেল সেকশন ইউজ করা হয়, কখন দেখছো? স্যার ওই যে হুডটা যেটার সাথে কানেক্টেড থাকে ওইটা নাকি স্যার? রিক্সার যে মেইন স্ট্রাকচারটা, ধরো প্যাডেল যেই স্ট্রাকচারের সাথে থাকে, সব যেই স্ট্রাকচারটা থাকে পিছনে, রিক্সার পেছনে যে স্ট্রাকচারটা থাকে যেটা আমার সিটের নিচে, এই টোটাল স্ট্রাকচারটাই কিন্তু এই ধরনের অ্যাঙ্গেল সেকশন দিয়ে তৈরি করা হয়।
তোমরা রিক্সার দিকে ভালো করে খেয়াল করে দেখো অ্যাঙ্গেল সেকশন। তারপরে ধরো যে তোমাদের টিনের যেই বাড়িগুলো আছে নর্মাল গ্রামের দিকে, সেগুলোতে দেখবা যে সিলিং যে প্রোভাইড করা হয় সেখানেও এই অ্যাঙ্গেল সেকশন প্রোভাইড করা হয়। তো আমাদের যে ট্রাসটা, সেই ট্রাসের এই টপ কট বটম কট যে এগুলো আছে, এগুলো সবগুলাই হচ্ছে অ্যাঙ্গেল সেকশন দিয়ে প্রোভাইড করা হয়েছে। এখন এই অ্যাঙ্গেল সেকশনের যে এখানে যে ধরো যে ডিজাইনের সেকশনে যে নামটা দেওয়া আছে, এই নামকরণটা কিভাবে হয়েছে? এটা যেহেতু অ্যাঙ্গেল সেকশন, এল এর মতো শেপ, তাই এটাকে এল দিয়ে ডিনোট করা হয়। আর এর লেগ আছে, এটা একটা লেগ আর এটা একটা লেগ। এই দুইটা লেগের যে লেন্থ, সেই লেন্থ দুইটাকে তার সাথে মাল্টিপ্লাই করা হয়। ধরো এখানে 3.5 আর 3, ধরো এটা আছে 3.5 ইঞ্চি আর এটা হচ্ছে 3 ইঞ্চি। তাহলে এল এর এটার নাম হবে 3.5 এল 3.5 ইন্টু 3 ইন্টু হচ্ছে এর যে থিকনেসটা, এই মেটাল থিকনেসটা হবে এখানে, এটা হচ্ছে 1/4। এইভাবে একটা সেকশনের নামকরণ করা হয়। তো এই যে সেকশনের নামগুলো আমরা এখানে দিছি, এগুলো হচ্ছে এআইএসসি ম্যানুয়ালে দেওয়া আছে। এআইএসসি হচ্ছে আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশনস। আমরা যাবতীয় যত স্টিল স্ট্রাকচার ডিজাইন করি এই ম্যানুয়াল ফলো করে ডিজাইন করি, এআইএসসি। তো এই যে ম্যানুয়ালটা আছে, এই ম্যানুয়ালে অনেক বড় বড় টেবিল দেওয়া আছে। সেই টেবিলের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের সেকশনের প্রপার্টি দেওয়া আছে। তার ক্রস সেকশনাল এরিয়া কত, তার মোমেন্ট অফ ইনার্শিয়া কত, এক্স এক্সিসের রেসপেক্টে কত, ওয়াই এক্সিসের রেসপেক্টে কত, রেডিয়াস অফ জাইরেশন কত, এর সেন্ট্রয়েড কোন পয়েন্টে কাজ করতেছে, হ্যাঁ, এর ওয়েট কত, এই সব কিছু টেবিলে দেওয়া আছে। বুঝতে পারছো? তো সেখান থেকে আমরা যখন ডিজাইন করার সময় ওই টেবিল ধরে ডিজাইন করে আমরা এখানে ইউজ করি। তো আমাদের এখানে ডিটেইল বলা আছে যে আমরা এই সেকশনটা ইউজ করব এবং সেই সেকশনের যে ইউনিট ওয়েট সেটা তোমাদেরকে দেওয়া থাকবে। বুঝতে পারছো জিনিসটা? বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। তোমরা রেসপন্স করো, চুপ করে বসে থেকো না। নেক্সট আছে সি সেকশন। আমরা পার্লিনের ক্ষেত্রে সি সেকশন ইউজ করছি। সি সেকশনটা হচ্ছে এরকম, সি এর মতো, এই জন্য সি সেকশন বলা হয়। সি সেকশনের ক্ষেত্রে এখানে 7 ইন্টু 9.8 ইউজ করা হয়েছে। এর সিগনিফিকেন্সটা কি? 7 ইন্টু 9.6, এর সিগনিফিকেন্সটা হচ্ছে এর যে ওয়েট, এর যে ইউনিট ওয়েট, এই ইউনিট ওয়েটটা হচ্ছে 9.8। সি সেকশনের ক্ষেত্রে এখানে যে সেকেন্ড যে লেটারটা ইউজ করা হয় 9.8, এটা হচ্ছে তার ইউনিট ওয়েট। আর এখানে ফার্স্টে যেইটা ইউজ করা হয় এটা হচ্ছে তার ডেপথ, এই হাইটটা। বুঝতে পারছো? সি সেকশনকে ইন্ডিকেট করা হয় এর ডেপথ ইনটু এর ইউনিট ওয়েট। তাহলে এই সি ইনটু 7 ইনটু 9.8, এর ইউনিট ওয়েট হচ্ছে 9.8 আর এর ডেপথ হচ্ছে 7। এরকম বিভিন্ন সাইজের টেবিল আছে আমাদের ওই এআইএসসি ম্যানুয়ালে। সেই ম্যানুয়াল থেকে আমাদেরকে আইডেন্টিফাই করে দিতে হবে যে এটার ইউনিট ওয়েট কত। তো এটার ইউনিট ওয়েট হচ্ছে 9.8। আমরা যখন ইউজ করব ম্যাথ করার সময় তার 9.8 ইউজ করব। আর স্যাগ রড নরমাল 3 নাম্বার বার ইউজ করা হয়েছে, এগুলো আমরা আগে থেকেই জানি। তো এই মেম্বারগুলোর জন্য আমাকে এস্টিমেট করতে হবে। তো এস্টিমেশনের প্রথমেই আমাকে মেম্বারগুলোর লেন্থ বের করে ফেলতে হবে, প্রত্যেকটা মেম্বারের লেন্থ। দেখো এখানে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা বটম কর্ড আছে। প্রত্যেকটা বটম কর্ড সেম লেন্থ। তাহলে যদি টোটাল 40 হয় তাহলে প্রত্যেকটা 6 দিয়ে ভাগ করব, তাহলে প্রত্যেকটা বটম কর্ডের লেন্থ আসবে 6.67। আচ্ছা, এর হাইট হচ্ছে 10, তাহলে টোটালটা হচ্ছে 10। তাহলে এইটা আমরা যদি এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি এই ট্রায়াঙ্গেলে, তাহলে হাইট হচ্ছে 10 আর এই ভূমি হচ্ছে টোটাল 40 এর অর্ধেক মানে 20। তাহলে 20 স্কয়ার √20 স্কয়ার প্লাস 10 স্কয়ার করলে আমরা এই অতিভুজ পেয়ে যাব 22.361। এটাকে যদি সমান 3 ভাগে ভাগ করি তাহলে 3টা টপ কর্ডের লেন্থ পেয়ে যাব। এদিকে যা আছে এদিকেও সেম হবে। তাহলে প্রত্যেকটা টপ কর্ডের লেন্থ হচ্ছে 7.453। এখানে আমাদের আর কিছুই না, তো পিথাগোরাস খালি অ্যাপ্লাই করতে হবে, আর কিছু না।
তাহলে সবগুলো টপ কোয়ার্ডার লেন্থ তো পেয়ে যাব। দেন আমাদের এখানে ভার্টিক্যাল আর ওয়েব মেম্বারগুলো লেন্থ বের করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি এই ট্রায়াঙ্গেলে খেয়াল করি, এই ট্রায়াঙ্গেলে আমরা টপ কোয়ার্ডার লেন্থ জানি 7.543 আর বটম কোয়ার্ডার লেন্থ তো জানি। তাহলে এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এই লাইন লম্ব মানে ভার্টিক্যালটা পেয়ে যাব। এই ভার্টিক্যালটা আসবে হচ্ছে 3.33। বুঝতে পারছো? একইভাবে আমরা যদি এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করি তাহলে আমরা এইটাও পেয়ে যাব। অথবা আমরা যদি আরো ইজিলি ক্যালকুলেট করতে চাই তাহলে দেখো এইটা যদি হয় 3.33, তাহলে এই ভূমি হয়েছে দ্বিগুণ, তাহলে হাইটটাও দ্বিগুণ হবে, তাহলে এটা হবে 6.67 আর মিডিলেরটা তো হচ্ছে 10, টোটাল হাইটের সমান। তার মানে এই ছোটটা হচ্ছে 3.33, এটা হচ্ছে 6.67 আর ভেতরে একদম মিডিলটা হচ্ছে 10। তাহলে ভার্টিক্যাল গুলোর লেন্থ পেয়ে গেলাম। দেন আমাকে বের করতে হবে এই ডায়াগোনাল মেম্বারগুলোর লেন্থ। তাহলে ডায়াগোনাল মেম্বারগুলোর লেন্থ বের করার জন্য কি করতে হবে? এইটা আর এটা সমান হবে, কারণ এটা সমান। তাহলে এটা স্কয়ার আর এটা স্কয়ার করলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা ডায়াগোনাল পেয়ে যাব। আবার একই হবে এই ট্রায়াঙ্গেল থেকে এই ডায়াগোনালটার মেম্বারের লেন্থ পেয়ে যাব। এইটা আর এইটা দুইটা সমান, আবার এটা সমান। সো আমাদেরকে বেসিক্যালি এখানে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে যে ট্রায়াঙ্গেলগুলো আছে সেখান থেকে প্রত্যেকটা মেম্বারের লেন্থগুলো বের করতে হবে। বের করা হয়ে গেলে দেন আমাদেরকে একটা টেবিল করতে হবে। আমরা এক টেবিলে এইরকম একটা টেবিল করতে হবে। সেই টেবিলে আমরা কোন মেম্বার কতটুকু লাগতেছে সেটা বের করব। তো এই জিনিসগুলো তো তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, আর যদি দেওয়া না থাকে তাহলে এগুলো নিয়ে কনসার্ন হওয়ার দরকার নাই। ঠিক আছে? এই জিনিসগুলোর সাথে আমাদের মেইনলি এস্টিমেশনের খুব একটা রিলেশন নাই। আমরা দেখতেছি আর কি, আমাদের মেইনলি বের করতে হবে যে টপ কোডের জন্য টোটাল কতটুকু লাগতেছে। এখন টপ কোডে কি আমরা ইউজ করছি এটা কোশ্চেনে বলা থাকবে। যদি বলা না থাকে তাহলে এটা এই কলাম বাদ দিয়ে দিবা, দরকার নেই। যদি কলাম দুইটা না থাকে তাহলে এই কলাম দুইটা বাদ দিয়ে দিবা। জাস্ট তোমাকে কোয়ান্টিটি, লেন্থ, ইউনিট ওয়েট, তাহলে সবগুলো মাল্টিপ্লাই করলে টোটাল ওয়েট পাবো। যদি বলা না থাকে তাহলে জাস্ট এই অংশটুকু তোমাদেরকে করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে টপ কোড। টপ কোডের কোয়ান্টিটি কত দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। একটা ট্রাসের টপ কোড আছে 6টা, আর আমরা জানি হচ্ছে 2টা ট্রাস আছে। এখানে একটা ট্রাস আছে আর বে ডিস্টেন্সে আরো একটা ট্রাস আছে। তাহলে 2টা ট্রাসে 6 দুগুণ 12টা। ঠিক একইভাবে বটম কোডও আছে 6টা, 2টা ট্রাসে 12টা। তাহলে কোয়ান্টিটি হচ্ছে 12টা করে। একটা টপ কোডের লেন্থ হচ্ছে 7.453 আর একটা বটম কোডের লেন্থ হচ্ছে 6.667। এর ইউনিট ওয়েটটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে, অথবা এই যে সেকশনটা আমরা ইউজ করেছি এই সেকশনের ইউনিট ওয়েটটা কত সেটা এআইএসসি ম্যানুয়ালে যে টেবিল দেওয়া আছে সেই টেবিল থেকে এখানে বেসিক্যালি আসছে। তো এই টেবিলটা ওখান থেকেই আসছে, ওই টেবিলের থেকে এই ভ্যালুগুলো আসছে। সেটা তাহলে আমরা যদি এই তিনটা ভ্যালু গুণ করে দিই তাহলে টোটাল ওয়েট পেয়ে যাব। বুঝতে পারছো সবাই? তোমরা কি এআইএসসি টেবিল কখনো দেখছো? না স্যার, দেখিনি মনে হয়। আচ্ছা, দেখো নাই। আচ্ছা, আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো এরকম কিছু টেবিল থাকে। এআইএসসি ম্যানুয়ালে কিছু টেবিল আছে। তো এই টেবিলগুলোতে খেয়াল করে দেখো এখানে শেপ, বিভিন্ন ধরনের শেপ আছে। এই শেপের জন্য ওয়েট কত হবে, এরিয়া কত হবে, মোমেন্টের ইনার্শিয়া কত, রেডিয়াস অফ জাইরেশন কত, ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে ওয়াই বার কত বা জেড বার কত, এই সব কিছু ভ্যালু এখানে টেবিলে দেওয়া থাকে। এই টেবিলগুলো থেকেই মেনলি আমাকে নিতে হবে যে এর ইউনিট ওয়েটটা কত। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাকে টেবিল থেকে এরকম বিভিন্ন সেকশনের জন্য টেবিল আছে। এটা হচ্ছে এল সেকশনের জন্য। ঠিক আছে? এরকম বিভিন্ন ধরনের সেকশন আছে, টি সেকশন আছে, ডাব্লিউ সেকশন আছে, এখানে চ্যানেল সেকশন আছে। চ্যানেল সেকশনের ক্ষেত্রে দেখো যে এর ডেপথ হচ্ছে, প্রথম যে লেটারটা এটা হচ্ছে ডেপথ, আর পরের যে লেটারটা এটা হচ্ছে তার ওয়েট। ঠিক আছে? তো এই জিনিসগুলো এখানে দেওয়া থাকে।
এরকম ধরনের অনেকগুলো টেবিল আছে, আমি এই মুহূর্তে আমার কাছে টোটাল ম্যানুয়ালটা দেখতে পাচ্ছি না, থাকলে তোমাদের দেখাই দিতে পারতাম। তো এটা হচ্ছে নর্মাল একটা পিডিএফ, এখানে জাস্ট বোঝানো আছে যে কোনটা কি অ্যাকচুয়ালি। এরকম অনেক বড় বড় টেবিল আছে, ওখানে টেবিলে অনেক ধরনের শেপের মেম্বার আছে, সেই মেম্বারগুলোর আমাকে অ্যাকচুয়ালি ইয়ে করতে হয়। তোমাদেরকে যদি একটা বই দেখাই, এখানে খেয়াল করে দেখো, এরকম অনেকগুলা সেকশন আছে, এই সেকশনগুলোর যে কোনটার কি প্রপার্টি তুমি যদি এখানে খেয়াল করে দেখো, দেখো সি সেকশন এখানে দেওয়া আছে C12 ইন্টু 30, তার মানে এর যে 12 মানে হচ্ছে এর ডেপথ হচ্ছে 12, এর ডেপথ হচ্ছে 12, আর এর যে ইউনিট ওয়েট এটা হচ্ছে 30। তো এখান থেকে আমাদেরকে কোন সেকশনটা আছে সেই সেকশনের জন্য এখান থেকে ডেপথ বা ওয়েট এগুলো আমাকে বের করে নিতে হবে। আচ্ছা, তো এই জিনিসগুলো তোমাদের লাগবে না এস্টিমেশনের জন্য। আমাদের এস্টিমেশনের জন্য মেইনলি লাগবে কয়টা মেম্বার আছে, মানে কোয়ান্টিটি, লেন্থ লাগবে, আর ইউনিট ওয়েটটা কোশ্চেনে দেওয়া থাকবে। তিনটা মাল্টিপ্লাই করলে আমাদের টোটাল ওয়েট পেয়ে যাবো। তাহলে টপ কর্ড আর বটম কর্ড আমরা দেখলাম। দেন ভার্টিক্যাল দেখি, এখানে ভার্টিক্যাল দুই ধরনের আছে। এই ভার্টিক্যালটার লেন্থ হচ্ছে 10, এই দুইটা ভার্টিক্যালের লেন্থ হচ্ছে 6.67 করে। তাহলে একটা হচ্ছে 10, একটা হচ্ছে 6.667, আর এই ছোট ভার্টিক্যাল দুইটার লেন্থ হচ্ছে 3.33 করে। তাহলে এইটা আছে দুইটা, তাহলে দুইটা ট্রাসে 2 দুগুণ 4টা আছে। আবার 6.67 আছে, এরকম হচ্ছে দুইটা, একটা ট্রাসে দুইটা আছে, তাহলে দুইটা ট্রাসে থাকবে 4টা। আর এই 10 ফিট ডিস্টেন্সের লেন্থের যে ভার্টিক্যালটা আছে, এটা একটা ট্রাসে একটাই আছে, তাহলে দুইটা ট্রাসে থাকবে দুইটা। আর এর ইউনিট ওয়েট কোশ্চেনে দেওয়া থাকবে, তাহলে সেখান থেকে আমরা টোটাল ওয়েট পেয়ে যাব। এখানে তোমাদের যে মেইন ক্যালকুলেশন সেটা হচ্ছে এই লেন্থের ক্যালকুলেশন গুলো। একবার যদি সবগুলো মেম্বারের লেন্থ বের করে ফেলতে পারো, দেন ক্যালকুলেশন খুব ইজি। নেক্সট হচ্ছে ওয়েব মেম্বারস বা ডায়াগোনালস। সো এখানে দুই ধরনের ডায়াগোনালস আছে, এই দুইটা ডায়াগোনালস হচ্ছে সেম লেন্থে, সিমেট্রিক, আবার এই দুইটা ডায়াগোনাল হচ্ছে সেম। তো ডায়াগোনাল কিভাবে ক্যালকুলেট করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। তো এই ডায়াগোনালটা হচ্ছে 7.454, আর এই বড় ডায়াগোনালটা হচ্ছে 9.429। এটা আছে দুইটা, তাহলে দুইটা ট্রাসে আছে 4টা, আবার এটাও আছে দুইটা, তাহলে দুইটা ট্রাসে আছে 4টা। ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই করলে টোটাল ওয়েট পাবো। বুঝতে পারতেছো? আচ্ছা, নেক্সট আছে ভার্টিক্যাল ব্রেসিং। ভার্টিক্যাল ব্রেসিং কোনটা বলছিলাম দেখো, এইটা একটার অ্যাপেক্স থেকে পরের আরেকটার বটমের মিডল পয়েন্ট, এটাকে বলতেছে আমরা ভার্টিক্যাল ব্রেসিং। আমরা যদি সাইড থেকে দেখি তাহলে এরকম দেখতে পারবো। এই ডিস্টেন্সটা হচ্ছে বে ডিস্টেন্স, মানে একটা ট্রাস থেকে আরেকটা ট্রাসের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা হচ্ছে বে ডিস্টেন্স, যেটা আমাকে 25 দেওয়া আছে। আর এই হাইটটা হচ্ছে ট্রাসের যে হাইট 10, তাহলে এটা হবে কত, স্কয়ার রুট অফ 10 স্কয়ার প্লাস 25 স্কয়ার। তাহলে এটা হচ্ছে একটা ভার্টিক্যাল ব্রেসিং এর লেন্থ। ভার্টিক্যাল ব্রেসিং আছে টোটাল দুইটা, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, ইউনিট ওয়েট দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। বুঝতে পারছো? জি স্যার। দেন আছে টপ কট ব্রেসিং। টপ কট ব্রেসিং দেখো কোথা থেকে কোথা পর্যন্ত আছে, এইটা হচ্ছে একটা টপ কট ব্রেসিং। এখন এই টপ কট ব্রেসিং এর লেন্থ আমরা কিভাবে বের করবো, দেখো এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেল থেকে এই ট্রায়াঙ্গেলের এই লেন্থটা হচ্ছে কত, 25, আর এই দিকের লেন্থটা কত বলো তো আমাকে একজন। এই ট্রায়াঙ্গেলের এই লেন্থটা হচ্ছে 25, আর এই লেন্থটা কত? স্যার 14.906। একজন বলো, কি বললা? স্যার 14.906।
14.906 মানে অ্যাকচুয়ালি হচ্ছে 2 টপ কোডের সমান। জি স্যার। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই লেন্থ এইখান থেকে এই পর্যন্ত এইটুকুন ডিসটেন্সের মধ্যে বটম কর্ড ব্রেসিংটা আছে। তাহলে এই যে এই লেন্থটা এটা হচ্ছে 2টা টপ কর্ডের লেন্থের সমান। তো আমরা এটাকে যেটা করছি 2টা মাল্টিপ্লাই করছি, আর এই লেন্থটা হচ্ছে 25। তাহলে এখান থেকে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে টপ কর্ড ব্রেসিং এর লেন্থ পেয়ে যাবো। রিমেম্বার এটা হচ্ছে এই ফিগারের জন্য যেরকম দেওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা এখানে ড্র করছি। যদি ফিগারে চেঞ্জ থাকে সেই অনুযায়ী তোমাকে বের করতে হবে। তো এখানে আমাদের কাজটাই হচ্ছে ড্রয়িং থেকে, ড্রয়িং এ যা থাকবে আমার সেই অনুযায়ী এস্টিমেট করতে হবে। আচ্ছা, তাহলে এখানে কয়টা আছে? এই সাইডে দেখতে পাচ্ছি 2টা, একটা 2টা, তাহলে অপোজিট সাইডেও কিন্তু আরো 2টা আছে। তাহলে টোটাল থাকতেছে হচ্ছে টপ কোড ব্রেসিং 4টা। তাহলে টপ কোড ব্রেসিংও পেয়ে গেলাম। নেক্সট বাকি আছে বটম কর্ড স্টার্ট বা বটম কর্ড ব্রেসিং, যেটা বলা হয় একই জিনিস, বটম কর্ড স্টার্ট বা বটম কর্ড ব্রেসিং। বটম কর্ড ব্রেসিং কয়টা আছে দেখো, বটম কর্ডের জয়েন্ট আছে কয়টা? একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। তাহলে 7টা থেকে 7টা পয়েন্ট থেকে 7টা বটম কর্ড ব্রেসিং যাবে, এই প্যারাল লাইনগুলো এরকম 7টা লাইন আছে। তাহলে বটম কর্ড ব্রেসিং থাকবে 7টা, আর এর লেন্থ হবে বে ডিসটেন্সের সমান, তাহলে টোটাল 25 ফিট। বাকি থাকতেছে পার্লিন। দেখো এই পয়েন্টে আর এই পয়েন্টে অলরেডি কিন্তু আমরা বটম কর্ড ব্রেসিং প্রোভাইড করে ফেলছি। এই পয়েন্ট দুটাতে কিন্তু পার্লিন হবে না, পার্লিন হবে টপ কর্ডের বাকি জয়েন্টগুলোতে, পার্লিন এখানে হবে না। এখানে অলরেডি আমরা বটম কর্ড ব্রেসিং প্লেস করেছি। তাহলে পার্লিন হবে কোথায়? 1টা, 2টা, 3টা, 4টা আর এই 5টা। এই 5টা জয়েন্টে 5টা পার্লিন হবে এবং পার্লিনের লেন্থ হবে 25 ইকুয়াল টু বে ডিসটেন্স। আরেকটা বাকি থাকতেছে স্যাগ রড। এখানে আমরা একটা স্যাগ রড দেখাইছিলাম ফিগারে। তো একটা স্যাগ রডের লেন্থ হবে কত বলো তো? স্যাগ রডের লেন্থ কিসের সমান হবে বলতে পারবা? এটা ড্রয়িং এর উপরে ডিপেন্ড করতেছে। তো আমাদের এখানে যে স্যাগ রডটা প্রোভাইড করা হয়েছে এই স্যাগ রডটা টপ কর্ডের লেন্থের সমান। আমরা যদি ফিগারের ব্যাকে চলে যাই, এখানে খেলা আমরা স্যাগ রডটা এভাবে প্রোভাইড করছি। তো স্যাগ রডের যে ডিসটেন্স সেটা হচ্ছে এই টপ কর্ডের ডিসটেন্সের সমান। এই ফিগারে দেখলে ভালো করে বুঝতে পারবা তোমরা। এই টোটাল লেন্থ আর এই লেন্থ সেম। তো অনেক সময় যেটা হয় যে স্যাগ রড কিন্তু টোটালটা এভাবে না দিয়ে দেখা গেল যে এখানে একটা স্যাগ রড দিল আর এখানে আরেকটা স্যাগ রড দিল, এভাবেও প্রোভাইড করা হয়। এটা সেজন্য ড্রয়িং থেকে দেখে তোমাকে লেন্থটা ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের এখানে স্যাগ রডের লেন্থ আমাদের টপ কর্ডের যে টোটাল লেন্থটা একটা টপ কর্ডের এই টোটাল লেন্থের সমান 22 সামথিং যা ছিল 22.361। এই যে আছে। এবং টপ কোডে সরি স্যাগ রড আছে কয়টা? 2টা। এই সাইডে একটা আছে আর অপোজিট যে সাইডটা দেখতে পাচ্ছি না সেই সাইডে আরেকটা আছে। এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সবগুলো কমপ্লিট হয়ে গেলে আলটিমেটলি আমরা যে এতক্ষণ যে ক্যালকুলেশন গুলো করলাম ছোট মানে টেবিলটাকে ভেঙে ভেঙে দেখাইছি বিভিন্ন স্লাইডে, অ্যাকচুয়ালি তোমাদেরকে এরকম বড় একটা টেবিল করতে হবে। একটা টেবিল সব ক্যালকুলেশন, অনেকগুলো টেবিল করার দরকার নেই। এখানে একটা জিনিস মিসিং হয়ে গেছে, সেটা হচ্ছে বটম কর্ড টাই। এই বটম কর্ড টাইটা ক্যালকুলেশন করা হয় না। এই বটম কর্ড টাইটা বলো তো ক্যালকুলেশন কি হবে? কয়টা আছে? এই ক্ষেত্রে একটা আছে। যদি ফিগারে অনেকগুলো থাকে তাহলে সেই অনুযায়ী কোয়ান্টিটি হবে। আর এর লেন্থ কত হবে? স্যার 40 ফিট। লেন্থ হবে স্প্যানের সমান, মানে সাপোর্ট টু সাপোর্ট যে ডিসটেন্সটা ছিল সেটার সমান। তো সেই অনুযায়ী তোমাকে এস্টিমেট করতে হবে। তো আমাদের মেইন কাজ হচ্ছে আমাদেরকে মেইনলি খুবই ক্যালকুলেশন অনেক ছোট, এই একটা টেবিল জাস্ট করতে হবে, করে তোমাকে টোটাল করতে হবে, দেন আলটিমেটলি আমরা এই টোটাল ক্যালকুলেশন করব সবগুলো যোগ করে। তো দেন আমাদের যেটা করতে হবে
এই যে টোটাল ওয়েটটা আছে 3850 পাউন্ড, এই ওয়েটটা একটা নির্দিষ্ট প্রাইস আছে। আমরা যে বাজারে কিনতে যাব তার তো একটা নির্দিষ্ট প্রাইস আছে। তো ইউনিট প্রাইস যদি এ হয় তাহলে টোটাল ওয়েটকে এ দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে x1 এটা হচ্ছে টোটাল কস্ট, মেম্বারের টোটাল কস্ট বা ম্যাটেরিয়ালের কস্ট। এছাড়াও আমাদের কি কি করতে হবে, এই মেম্বারগুলোকে ইরেকশন করতে হবে, ট্রান্সপোর্টেশন করতে হবে, হ্যান্ডেলিং করতে হবে, হচ্ছে লেবাররা নিয়ে যাবে, এগুলো ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে, দেন এগুলোকে ইরেক্ট করবে, সাইটে নিয়ে যাবে, যেহেতু রুফিং ম্যাটেরিয়াল এগুলোকে এলিভেট করতে হবে, এলিভেট করে রুফে নিয়ে যেতে হবে, ওয়েল্ডিং করতে হবে। হ্যাঁ, এই যে মেম্বারগুলোকে জয়েন করবো যে এই জন্য ওয়েল্ডিং অথবা বোল্টিং করতে হবে। এই সব কিছুর জন্য আরো 10% এক্সট্রা কস্ট ধরে নেওয়া হয়। তো সেটার সাথে আরো 10% এক্সট্রা করে, এই 10% ইকুয়াল টু যদি x2 হয় তাহলে টোটাল কস্ট হচ্ছে x1 প্লাস x2, বা টোটাল কস্টকে 1.1 দিয়ে মাল্টিপ্লাই করলে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদের ট্রাস্টের এস্টিমেশন শেষ। খুবই ইজি, মানে সবচেয়ে ইজি বলতে পারো ট্রাস্ট এস্টিমেশন। তো তোমাদের এখানে যে ট্রাস্টটা দেওয়া হয়েছে এটা হচ্ছে একটা প্র্যাট টাইপের ট্রাস্ট, অন্যরকম ট্রাস্ট থাকতে পারে। হ্যাঁ, ধরো যে অন্য যে কোনো ধরনের ট্রাস্ট থাকতে পারে। তোমাদের কাজ হবে ট্রাস্টের মেম্বারগুলোর লেন্থ বের করা। ধরো অন্য কোনো একটা ট্রাস্ট দেওয়া হলো, ধরো যে এরকম একটা ট্রাস্ট দেওয়া হলো, তো তার জন্য তোমাকে হাইট লেন্থ যেগুলো দরকার সেগুলো দেওয়া থাকবে, সেই অনুযায়ী তোমাকে মেম্বারগুলোর লেন্থ এগুলো ক্যালকুলেট করতে হবে। তো সেখানেও পিথাগোরাস উপপাদ্য থাকবে। আর যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল না হয় সেক্ষেত্রে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সেই অ্যাঙ্গেল থেকে সাইন থিটা কস থিটা ফর্মুলা অ্যাপ্লাই করলে লেন্থ পেয়ে যাবো আমরা। তো লেন্থ ক্যালকুলেশন করা হয়ে গেলে দেন ক্যালকুলেশন খুবই ইজি, জাস্ট মাল্টিপ্লিকেশন। সেজন্য ট্রাস্টের যে লেন্থ ক্যালকুলেশন, কয়েকটা ট্রাস্ট তোমার বাসায় প্র্যাকটিস করো, অন্য কোনো ধরনের একটা ট্রাস্ট প্র্যাকটিস করো, তাহলে মানে দুই একটা ট্রাস্ট প্র্যাকটিস করলে এই ক্যালকুলেশন একদম ইজি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমরা যে ক্যালকুলেশনগুলো এতদিন করছি এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্যালকুলেশন। তো অনেক বড় বড় স্ট্রাকচারগুলো যখন এস্টিমেশন করা হয় এখন মডার্ন এজে, আমরা কিন্তু অনেক ধরনের সফটওয়্যার ইউজ করি। এখানে অনেকগুলো সফটওয়্যারের নাম দেওয়া আছে। এর মধ্যে খুব পপুলার একটা সফটওয়্যার হচ্ছে কুইক মেজার ওয়েস, বিকজ এই সফটওয়্যারের সাথে আমরা যে এমএস ওয়ার্ড ইউজ করি, সরি এমএস এক্সেল যেটা ইউজ করি, সেই এক্সেলের একটা রিলেশন আছে, মানে এক্সেলের ডাটা আমরা ডিরেক্টলি এখানে ইনপুট করতে পারি। তো এক্সেল হচ্ছে মানে খুবই কমন একটা সফটওয়্যার যেখানে আমরা এস্টিমেটিং এর অনেক কাজই করতে পারি। তোমরা নেটে যদি সার্চ করো যে আরসিসি স্ল্যাব এস্টিমেশন এক্সেল শিট বা ব্রিজ ডিজাইন এক্সেল শিট, এরকম যদি সার্চ করো দেখবা যে এক্সেলের অনেক মানে তৈরি করা আছে অনেক শিট এক্সেল, অনেকে ইন্টারনেটে ওপেন সোর্স আছে, অনেক সোর্সে দেওয়া থাকে। এই এক্সেল শিটগুলোতে মিলে যেটা করা থাকে যে তুমি হয়তোবা ফরসে স্ল্যাবের ডাইমেনশন আর স্ল্যাবের থিকনেস তুমি প্রোভাইড করে দিলা, তাহলে সেই অনুযায়ী অটোমেটিক সে এস্টিমেট করে ফেলবে সেখানে কতটুকু কংক্রিট সিমেন্ট লাগবে। এই জিনিসগুলো মানে অটোমেটিক সফটওয়্যার তোমাকে দিয়ে দিবে। এরকম কিছু সফটওয়্যার আছে অনেকগুলো। তো তোমরা এটা একটু দেখবা, নিজেদের সেলফ স্টাডি থাকবে যে তোমরা একটু দেখবে এখানে কিছু স্টেপ দেওয়া আছে যে কিভাবে কিভাবে করতে হয়। এই স্টেপগুলা তোমরা একটু দেখবা, কারণ এই জিনিসগুলা তোমরা যখন ধর ফরসে কেউ যদি কোনো কনস্ট্রাকশন ফার্মে জবে যাও তাহলে সেক্ষেত্রে এই সফটওয়্যারগুলো কাজে লাগবে, কারণ এস্টিমেটিং তখন আর তোমরা হাতে করতে পারবে না। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, হাতে করতে পারলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে, কিন্তু তোমাদেরকে এক্সেল ইউজ তো করতেই হবে, এক্সেল লাগবেই, কারণ তোমাদের মানে এক্সেলের ইউজ তো তোমরা জানো তাই না? মাইক্রোসফট এক্সেল তোমরা পারো তো? হ্যালো, তোমরা রেসপন্স করো না কেন?
স্যার একদম বেসিক জিনিসপত্র পারি, অনেক বেসিক। আচ্ছা, বেসিক বলতে তোমরা কি ফর্মুলা পারো? ধরো যে যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন ফর্মুলা। পারতাম স্যার, জি স্যার। প্র্যাকটিস করলে আবার মনে আসবে সবগুলো। তো এইগুলা জি স্যার। সফটওয়্যার জিনিসটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্র্যাকটিস। তুমি অটোক্যাড করে আসছো সে 1-2 তে, তুমি যদি এখন প্র্যাকটিস না করো কদিন পরে ভুলে যাবে। তোমরা ই ট্যাবস করবা, হ্যাঁ ভুলে যাবা। রেবিট, ই ট্যাবস, স্টার্ট প্রো, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, স্কেচ আপ আছে, এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো এইগুলা তোমাকে অবশ্যই প্র্যাকটিসের উপর থাকতে হবে। তো যারা প্রফেশনালি ইউজ করে, কন্টিনিউয়াসলি ইউজ করে, প্রফেশনালি ইউজ করতে করতে তাদের একটা প্রফিসিয়েন্সি চলে আসে। তো তুমি যদি কেউ যদি এস্টিমেটিং রিলেটেড কাজ করো, সেক্ষেত্রে তোমাকেও এই প্রফিসিয়েন্সিটা তৈরি করতে হবে। তো এক্সেলের কিছু কোর্স আছে, ফ্রি কোর্স আছে, তোমরা যদি অবশ্য টাইম পাও করতে পারো। বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এক্সেল, কিন্তু এক্সেলটা আমাদের সব ক্ষেত্রেই কাজে লাগবে। যেমন ধরো তোমরা যদি 3-1-এ উঠে যাও, বা তখন তোমাদের যে ডিজাইন যে রিলেটেড প্রবলেমগুলো আছে, ধরো ব্রিজ ডিজাইনের প্রবলেম, এই ব্রিজ ডিজাইনের জন্য অনেক বড় বড় ক্যালকুলেশন, অনেক বড় একটা ব্রিজের জন্য অনেক ক্যালকুলেশন করতে হয়। এক্ষেত্রে এক্সেল যদি তোমরা ইউজ করো, এক্সেলে ফর্মুলা টাইপ করো, তাহলে ক্যালকুলেশনটা তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। এক্সেলে গ্রাফ করতে পারো তুমি, এক্সেলে অনেক কিছু করা যায়। তো এই জিনিসগুলো তোমরা নিজেরা একটু সেলফ স্টাডি করো। তোমাদের যে লেজার, তোমাদের যে অবসর সময়টা আছে লেজার পিরিয়ডে, তোমরা চাইলে এগুলো করতে পারো। তোমাদের বড় বড় ভ্যাকেশন থাকে, সেই ভ্যাকেশনে তোমরা চাইলে সেলফ স্টাডিগুলো করতে পারো, কারণ এইগুলো তোমাদের আলটিমেটলি স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। এই স্কিলটা তোমাকে কখনোই নিরাশ করবে না। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলো তো কমন, এই জিনিসগুলো সবার লাগে, সেটা ইঞ্জিনিয়ার হোক আর না হোক। আর বাকি যেগুলো আছে সেগুলো তো ইঞ্জিনিয়ার হিসেবে তোমাদের অবশ্যই কিছু জানতে হবে। বিশেষ করে ই ট্যাবস, স্টার্ট প্রো, অটোক্যাড, এগুলো তো জানতেই হবে। তো অটোক্যাড তোমরা কোর্স করে আসছো, আমি জানি না তোমাদের কতটুকু কার মনে আছে, তবে আবার সামনে তোমাদের বিভিন্ন কোর্সে কিন্তু ড্রয়িং সাবমিট করার জন্য অটোক্যাড লাগবে। যেমন 4-1-এ তোমরা যখন এনভায়রনমেন্ট করবা, সেখানে তোমাদেরকে লেআউট ডিজাইন করতে হয়, সেটাও কিন্তু অটোক্যাডেই ড্র করতে হয়, তখন আবার অটোক্যাড লাগবে। ওয়েল ডিজাইন করে সেখানে আবার অটোক্যাডে ডিজাইন করতে হয়, মানে অটোক্যাডে ড্রয়িং করতে হয়। তো লাগবে এগুলো জিনিস। আচ্ছা, তা আমাদের সিলেবাস এই পর্যন্তই। তোমাদের যে এই টপিকগুলো পড়ানো হয়েছে, এই টপিকগুলোর উপরেই কুইজ থাকবে। কুইজে কোশ্চেন আহামরি কোনো কঠিন কোশ্চেন হবে না। তোমার গতবারের যে কুইজটা দিছো, তোমাদের কুইজের মার্ক হাতে গোনা অল্প কয়েকজনের ভালো আছে, ম্যাক্সিমামের মার্ক কি হচ্ছে বিলো এভারেজ, অ্যারাউন্ড 50%, 60% মার্ক পাইছো। আমি আশা করছিলাম যে তোমরা অ্যাটলিস্ট 70 থেকে 90% মার্ক পাবা, কিন্তু তা হয় নাই। কিন্তু কোশ্চেন কিন্তু খুব বেশি লেন্থি ছিল না। তোমাদের একটা জিনিস দেখলাম সিপিতে, যেমন ধরো আর্টওয়ার্ক এক্সকাভেশনের যে সিপি,